আমার বাংলাদেশ পার্টি 2020 সালে করোনাকালীন সময় 2রা মে আত্মপ্রকাশ করে এবং তারপরেই আপনারা জানেন যে করোনা শেষ হতে হতে এবং যে রাজনৈতিক বৈরী পরিবেশ ছিল, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের সময় আমরা আসলে আমাদের দল গুছিয়ে আনতে পারিনি। অনেক প্রতিবন্ধকতার মুখে আমাদের দলটি পরিচালিত হয়েছে। কোথাও কোনো কমিটি করতে গেলেই সেখানে পুলিশি হয়রানি, পুলিশি বাধার মুখে আমরা পড়তাম। তারপর আমাদের কাজ আমরা অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে এই চলতি বছরের 7ই জানুয়ারি যে বিতর্কিত ডামি নির্বাচন হলো, ডামি ভোটের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে বিগত সরকার আমাদের নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান করে। সরকারের সকল শর্ত পূরণ করে আমরা কয়েক হাজার পাতার এই সারা দেশ থেকে যে আমাদের কমিটিগুলো ছিল, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের, ওই কমিটি সমৃদ্ধ এবং আমাদের যারা সদস্য তাদের যা যা চেয়েছে সেগুলো সহ আমরা দলিল দস্তাবেজ জমা দিই। আমরা জানি যে একটা শর্ট লিস্ট হয়েছিল, আমাদের সেখানে নাম ছিল। পরবর্তীতে আমরা সরকারকে হয়তো সন্তুষ্ট করতে পারিনি অন্যভাবে, এই জন্য আমাদের নাম বাদ পড়ে। যাই হোক, পরবর্তীতে মানে যে জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা একটা রিট করেছি আগেই, তো রিটের জবাবে আমরা পরবর্তীতে আমরা নিবন্ধন পাই। তো আমাদের আগেই এই অধিবেশন করার কথা ছিল, কাউন্সিল করার কথা ছিল, কিন্তু আমরা পেরে উঠি নাই এই বৈরী পরিবেশের কারণে। যেখানে আপনার 5 জন লোকের একটা মিছিল করতে দেয় না, সমাবেশ করতে দেয় না, কি কোথায় কথা বলছে মোবাইল লুকাই চলতে হয়, সেখানে কাউন্সিল তো অনেক পরের কথা। তো আমাদের এখন যথোপযুক্ত পরিবেশ এসেছে। আমরা 28 তারিখ আমাদের নির্ধারিত সময় আমরা কাউন্সিলটা করব সহজ উদ্যানে, এবং সেখানে আমাদের যে নির্বাচনের কথা বললেন, আমরা যে গঠনতন্ত্র আমাদের রয়েছে তার আলোকে 3 বছরের জন্য আমাদের একটা নির্বাচিত একটা টিম, যেটাকে আমরা এনইসি বলি, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, এখানে 21 সদস্যের একটা এই কমিটি তৈরি হবে। আর ওই কমিটির মধ্যে থেকেই আবার আমাদের যে সাধারণ সম্পাদক তিনি নির্বাচিত হবেন। আর চেয়ারম্যানের ভোটটা থাকবে যারা আমাদের এখানে কাউন্সিলর হিসেবে আসবেন, তারা সকলেই ভোটাধিকার প্রয়োগ করবেন। এই যাবৎ আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির যারা ভোটার, তারা 315 জন ভোটার এখানে ভোটদান করবেন, এবং আমাদের প্রার্থী আছে 61 জন। সেখান থেকে 61 জনের মধ্যে থেকে 21 জন নির্বাচিত হবেন। আর চেয়ারম্যান পদপ্রার্থী আছেন 5 জন, আমাকে সহ, এবং আমাদের যে সাবেক প্রতিষ্ঠাকালীন যিনি চেয়ারম্যান FM সুলাইমান চৌধুরী, উনি আর রয়েছেন, আমি রয়েছি, আমাদের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু রয়েছেন, ব্যারিস্টার জুবাইর আহমেদ ভূঁইয়া রয়েছেন, এবং লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম। আমরা 5 জন এখানে প্রার্থী হিসেবে আছি, আমরা কন্টেস্ট করব। সারা দেশ থেকে আমাদের 1,500-এর মতো থাকবে, কাউন্সিলর থাকবে, আশা করি কম বেশি একটু হতে পারে। তো আমাদের যে বিউটি যেটা, সেটা হচ্ছে এই যে ইতিমধ্যেই আমাদের যারা এনইসি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে যারা আসবেন, সেই যারা প্রার্থী, তারা তাদের প্রচারণা শুরু করে দিয়েছেন, তাদের যে ক্রেডেনশিয়াল আছে এবং তাদের এই জুলাই আগস্টের বিপ্লবে তাদের কার কী ভূমিকা ছিল সেগুলো তারা তুলে ধরছেন। এবং আমরা আশা করি যে তারা এটা শুধুমাত্র তাদের ফেসবুকে না, ভিডিও ক্লিপগুলো ছড়াবেন, যাতে আমাদের জাতীয়ভাবে নির্বাচন কমিশনকে আমরা হয়তো দাওয়াত করতে পারি। তারা এসে দেখবেন যে আমাদের যে দলগুলো ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে এই রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা সেই স্বচ্ছতাটা তাদের মধ্যে আসলে দেখিনি। ওরকম একটা স্বচ্ছতা আমরা এখানে নিয়ে আসতে চাই, যাতে অন্যান্য দলগুলো এখান থেকে শিক্ষা নেয়। এবং আমাদের এখানে 3 বছরের জন্য এটা হবে, এই কমিটিটা হবে। তো এই স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় আমরা থাকতে চাই, যাতে একটা গণতান্ত্রিক পরিবেশ দলের মধ্যেই যদি আমরা না করতে পারি, দেশে আমরা কীভাবে গণতন্ত্র দেবো, এই চ্যালেঞ্জটা আমরা নিচ্ছি। আমি অনেক গ্রামগঞ্জ থেকে বড় হয়ে এসেছি। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। আমরা অভাব দেখেছি, প্রাচুর্যও দেখেছি, এবং এই গ্রাম থেকে রাজধানী ঢাকা হয়ে ওয়াশিংটন পর্যন্ত যাওয়ার যে পথ পরিক্রমা, সেনাবাহিনীতে চাকরি করতাম। সো ফার্স্ট এক্সপিরিয়েন্স আই এম হ্যাভিং। এর আলোকে একটা বাংলাদেশকে সুন্দরভাবে কীভাবে যে সাধারণ মানুষ যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ, মূল চ্যালেঞ্জটা তো এখানে যে তাদেরকে একটু আপনার থাকা, খাওয়া, চিকিৎসা, শিক্ষা এটা দেওয়া, যেটা অনুপস্থিত। আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, আমাদের যেটা স্বাধীনতার কালীন ঘোষণা যেটা ছিল, ওইটাকেই আমরা এখানে এই 3টে পয়েন্ট উপরে ভিত্তি করে আমরা একটা কল্যাণ রাষ্ট্র
তৈরি করতে যেহেতু চাই, এই চ্যালেঞ্জটা আমরা নিচ্ছি যে মানুষের মধ্যে এই বৈষম্যতাটা কীভাবে দূর করা যায়, এবং সেটা আমরা আমাদের নিজেদের জীবন দিয়েই শুরু করেছি। আপনারা জানেন করোনাকালীন সময় আমরা পিপিই, মাস্ক এগুলো নিয়ে হাসপাতাল গিয়েছি, খাবার দিয়েছি, আমরা ফুড ব্যাংক করেছিলাম, এবং আমি নিজে পার্সোনালি আই হ্যাড ভিজিটেড মেনি আইসিইউস, এবং সেখানে গিয়েছি, মানুষকে সাইকোথেরাপি দিয়েছি, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তো আমার চ্যালেঞ্জটাই এই যে আমরা দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যেটা তখন আমি মানুষকে বলতে পারবো গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা, এবং সেই বাকস্বাধীনতা আমাদের এখানে আমরা এই চর্চাটা করছি। তো এবং এই আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটা যেভাবে বিভিন্ন সময় হুমকির মুখে থাকে, আমরা চেষ্টা করব যে আন্তর্জাতিক মহলে আমাদের এই দেশের যে পতাকা, লাল সবুজের পতাকা সমুন্নত রাখার, এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একটা সুন্দর সম্পর্ক রাখার। এখানে কোনো বড় ভাই ছোটো ভাইয়ের কোনো, বড় দাদা ছোটো দাদার কোনো সম্পর্ক নয়, সম্পর্ক হচ্ছে প্রতিবেশী সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। সো আমরা আশা করি যে আমরা যদি অন্যকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, এবং তাহলে আমাদেরকেও তারা শ্রদ্ধা করবেন, রেসপেক্ট করবেন। একচেটিয়াভাবে দিয়ে দেশকে ফতুর করে, দেশকে তলাবিহীন ঝুরি করে দিয়ে এটা কেউ সমুন্নত থাকতে পারে, কেউ ডিগনিটি, কেউ সম্মান করে না। তো আপনি যখন এই যুদ্ধ করে, লড়াই করে, তারপর মাথা উঁচু করে দাঁড়াবেন, তখন আপনার প্রতিবেশী আপনাকে সম্মান করবে, ভয়ও করবে। তো এটাই আমি চেষ্টা করব যে যদি চেয়ারম্যান হিসেবে থাকি, তাহলে দলকে এক্সপ্যান্ড করার, সারা বাংলাদেশের দলকে ছড়িয়ে দেওয়ার, এবং সামনে যে আগত নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। যেহেতু আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট, ভেরি মাচ ট্রান্সপারেন্ট, আমাদের কোনো লুকানো কোনো সেক্টরের এজেন্ডা নাই। এক্ষেত্রে আমরা যে সব দলগুলোর সাথেই আমাদের ওঠা বসা আছে, কারণ আমরা কারো প্রতিপক্ষ না। কেন প্রতিপক্ষ তো বটেই, রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু প্রতিপক্ষ না এই সেন্সে যে রাজনৈতিক দলগুলো সব তাদের চিন্তা হচ্ছে রাষ্ট্রকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই ব্যাপারে তো আমরা সবাই বক্তব্য এক। হ্যাঁ, ভিন্ন ইয়ে থাকতে পারে, এজেন্ডা থাকতে পারে, কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে জনগণের কল্যাণ, মানুষের কল্যাণ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখা। তো এই জায়গায় তো আমরা সমান, কাজে এই চিন্তাটা এইটা আমার খুব সুস্পষ্ট আমাদের কাছে, যে কারণে আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে বৈরিতা নেই। ইয়েস, তারা যদি দেশের কোনো একটা মৌলিক বিষয়ে, যে পতিত সরকার যেটা করছিল, যে ইন্ডিয়ার কাছে সব ধরনের মানে সারেন্ডার করে এমন চুক্তি করেছে, যে চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ সংরক্ষিত হয় নাই। ইন্ডিয়ার ডাক্তার সেখানে চিকিৎসা করতো উইদাউট রেজিস্ট্রেশন, আমাদের ডাক্তাররা প্র্যাকটিস করতে পারে না, তারা ইয়ে পাচ্ছে না, সরকারি চাকরি পাচ্ছে না, অন্য লোকজন গার্মেন্টসে চাকরি পাচ্ছে না, কিন্তু ভারতীয় নাগরিক এসে চাকরি করে ডলার নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বৈষম্যগুলো থাকবে না ইনশাল্লাহ। আমরা আশা করি আমরা যদি মানুষের মর্যাদাটা বুঝি, একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আপার টায়ারের সকলকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি, আশা করি আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো।